হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১,৫০০। হাসপাতালে বেড়েই চলছে রোগীর চাপ। ২ সপ্তাহে এগিয়ে সারা দেশে টিকাদান শুরু ২০ এপ্রিল। হাদির হত্যাকারীদের ফেরত দেবে দিল্লি, শেখ হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ ঢাকার। খলিলুর জয়শঙ্কর বৈঠক, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস। সীমান্ত হত্যায় ভারতের দুঃখ প্রকাশের পরদিনই লালমনিরহাটে বিএসএফ এর গুলি, প্রাণ গেল বাংলাদেশের যুবকের। বিজেপির ডাকে পতাকা বৈঠক, মরদেহ ফেরানোর দাবি স্বজনের। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিল সংসদ। জ্বালানি তেল পেতে গ্রাহকদের হট্টগোল, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না কাঙ্ক্ষিত তেল, ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। জনপদের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। হামা সংক্রমণে বাড়ছে মৃত্যু, ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১০ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৩৭ জন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। ৬ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হয়, জটিল হচ্ছে পরিস্থিতি। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। শরীরের র্যাশ, জ্বর ও নিউমোনিয়া নিয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। দিনের পর দিন ছোট্ট সোনামণির কষ্ট দেখে মায়ের চোখও তাই ছলছল। কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমতে একটু করে, এজন্য হয়তো ওর হামটা হয়েছে আর কি। ওর বয়স হয়েছিল, হামের টিকা দিতে পারি নাই। ওর টিকা দেয় না, ওর হাড়ে ছিদ্র আছে, এই জন্য টিকা দেয় নাই। চিকিৎসকরা বলছেন টিকাদানের বয়সসীমার আগেই আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগ বাড়াচ্ছে কয়েক গুণ। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। লক্ষণ দেখা দিচ্ছে এবার খুবই উদ্বেগজনক, সেটা হলো গিয়ে অর্ধেক বাচ্চাই তো 9 মাসের আগে। তাহলে প্রমাণ করে যে আমরা আগে কেন 9 মাসে দিতাম, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, হামের প্রতিরোধটা মার থেকে পায়, সেটা পারসিস্ট করে। তাহলে দেখা যাচ্ছে আমার সেই বাচ্চাদের সেই জিনিসটা হচ্ছে না। হামের উপসর্গ নিয়ে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালেও প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গালের মধ্যে, মুহের মধ্যে উটকা উটকা হইয়া আরে কি জানি হইছে। বাবু অনেক চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। নন্তির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এসব হাসপাতালের চিকিৎসকরা বলছেন বিশেষ ওয়ার্ড চালু করে দেয়া হচ্ছে চিকিৎসা। হামের রোগীদের জন্য মেজাজ কর্নার চালু আছে এখানে। যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে ২ সপ্তাহ এগিয়ে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২০ এপ্রিল। সকালে সংবাদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে ২,১৯,০০,০০০ টিকা সরকারের হাতে এসে পৌঁছেছে। উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি মাননীয় স্পিকার। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়। আমরা যাতে সবার আগে পাই, এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো মাননীয় স্পিকার। চলতি অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। পর্যায়ক্রমে সব উপজেলায় চালু হবে মিড ডে মিল। সকালে সংসদ অধিবেশনের শুরুতে টেবিলে উত্থাপিত বক্তব্যে সরকারের এই পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সরাসরি বক্তব্য না দিলেও লিখিত উত্তর উত্থাপন করেন। এতে প্রধানমন্ত্রী জানান, মাধ্যমিকে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। নারী শিক্ষার প্রসারে সব উপজেলা সদরে মহিলা কলেজ সরকারিকরণের বিবেচনা করছে সরকার। এ সময় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান।
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল। এর আওতায় অনলাইন অফলাইনে প্রচারণাও থাকছে নিষেধাজ্ঞা। বিচার করা যাবে নেতাকর্মীদেরও রাখা হয়েছে 4 থেকে 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। এদিকে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সর্বসম্মতিক্রমে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা ও হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এই অধ্যাদেশের বলে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ত্রাস বিরোধী আইন বুধবার সংসদের প্রথম অধিবেশনের 81তম দিনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় এই বিলকে সেনসিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান, আপত্তির সময় পার হয় তার সম্ভব নয়। 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরা পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত ও এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ সময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এদিন সরকারি হিসাব নিরীক্ষা বিল সহ আরও 4টি বিল পাশ হয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এদিন বিকেলে 3:30টায় আবারও শুরু হয় অধিবেশন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে প্রণীত জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 সংসদে পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরে জাতির পিতার পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিল কণ্ঠভোটে পাশ হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল, তাই ফিলিং স্টেশনে ক্ষুব্ধ গ্রাহকদের হট্টগোল। নিয়ন্ত্রণে পাম্পগুলোতে কাজ করছে জেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এদিকে তেলের সংকটে দিশেহারা কৃষকরা, এতে উৎপাদনের বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল পেতে গ্রাহকদের হট্টগোল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহক। জামালপুরে তেলের জন্য ভোর থেকে পাম্পগুলোতে কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। তারপরও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় ফিলিং স্টেশনে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে গত 1 মাস ধরে জ্বালানি তেলের সংকটে ভুগছে দেশবাসী। ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের তীব্র তাপদাহে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এদিকে ডিজেল সংকটে বড় আবাদে সেচ দিতে পারছেন না চাষিরা, এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তাদের। নিয়ম ছাড়া অনিয়মে যারা নিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা সংকটে পড়ে গেছি। অনেকের লাইসেন্স নাই, তারাও এসে তেল নিচ্ছে। নির্দিষ্ট টাইমের ভিতরে তেলটা দিলে সবার ভোগান্তি কমবে। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে ঝিনাইদহের কালীগঞ্জে স্মার্ট অ্যাপ তৈরি করেছেন স্থানীয় এক তরুণ শিল্প উদ্যোক্তা। সেই অ্যাপের মাধ্যমে বুধবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একজন ব্যক্তি যেন বারবার তেল নিতে না পারে। ঠাকুরগাঁয়ে ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে তেল কিনতে গিয়ে নাজেহাল গ্রাহকেরা। অফিস টাইমে যদি আমরা লাইনে ধরি তাহলে আমাদের অফিসের সময়ের ব্যাঘাত ঘটছে। তবে রাঙামাটিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করায় সুফল মিলতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। 4-5টা লাইন, এখন শুধু একটা লাইন, এখন মোটামুটি হচ্ছে অনেক ভালো। অসাধু লোকজন তারা অন্য পাম্প থেকে তেল সংগ্রহ করে এখানে এসে পুনরায় যখন
তেল সংগ্রহ করার জন্য স্লিপ গ্রহণ করতেছিল, তখন আমরা আমাদের সফটওয়্যার আমরা ধরতে পেরেছি। এদিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় পাম্পের তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা প্রশাসন। এ সংঘর্ষে আহত হয় 2 জন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদির খুনিদের ফেরত দিতে রাজি হয়েছে ভারত। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকেও হস্তান্তরের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লিতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে একমত হয়েছেন ডক্টর খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। আলোচনায় দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস মিলেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উচ্চ পর্যায়ের প্রথম সফরে ভারতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বুধবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিবেশী 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন ডক্টর খলিলুর রহমানের সফরসঙ্গী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আলোচনায় 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি জোরদারের গুরুত্ব তুলে ধরে 2 পক্ষ। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। পরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত আনতে উভয় পক্ষ রাজি হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেন খলিলুর রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক সহ ভিসা দেওয়া প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে সহজ করা হবে। একই দিন বিকেলে ডক্টর খলিলুর রহমান দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন। এ সময় ডিজেল ও সারের সরবরাহের পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ জানায় ঢাকা। ভারত সরকার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখবে বলে আশ্বাস দেন হরদীপ সিং পুরী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই সীমান্তে হত্যা। লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠক হয়েছে। বুধবার ভোরে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে 0 লাইন থেকে ভারতের প্রায় 500 গজ ভেতরে গুলির শব্দ শোনা যায়। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, 7 থেকে 8 বাংলাদেশি কাঁটা তারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে প্রথমেই সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এ সময় আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 6 রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক প্রায় বহু লোক জড়ো হয়েছে। এখানে রাত 3টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম, সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়েছে। মরদেহ ফিরিয়ে আনতে সকাল 11টার দিকে পতাকা বৈঠক হয়েছে। দ্রুত মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ। সময় সংবাদ, লালমনিরহাট। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচনকাল। সকাল 7:30টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় বিজেপির পাশাপাশি মাঠে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনে স্থগিত থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বুধবার সকালে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ থেকে 150টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ 25 ধরনের সামগ্রী বিতরণ করা হয়। বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ আসনে জয়ী হলেও একই সঙ্গে 2টি আসনের সদস্য থাকা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল ঘোষণা করে ইসি। আগামীকাল সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের মোট ভোটারের সংখ্যা বগুড়া 6 সদর আসনের জন্য হচ্ছে 4,54,000
43 জন, এর ভিতরে 3736 জন আছেন হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করা। ওনারা শুধুমাত্র পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যদি ওনারা চান। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্থগিত থাকা শেরপুর 3 আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয় বুধবার সকাল 7টায়। পরে দুপুরে 128টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের কাছে। নিরাপত্তায় বিজিবির পাশাপাশি মাঠে থাকবে র্যাব, পুলিশ সহ আনসার বাহিনী। জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে 12ই ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে 5 থেকে 6 জন করে পুলিশ থাকবে এবং 13 জন করে আনসার থাকবে, যেখানে পিসি থাকবে 3 জন, এপিসি থাকবে 10 জন। বগুড়া সদর উপজেলা ও শেরপুর 3 আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত ইসি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আটকে পড়া এমভি বাংলার জয়যাত্রা জাহাজ সৌদি আরব থেকে সার বোঝাই করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। দুপুরে বিএসসি ভবনে এক মতবিনিময় সভায় তিনি তথ্য জানান। এর আগে হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে বাংলার জয়যাত্রা শারজায় গিয়ে নোঙর করেছিল। পরে গন্তব্য পরিবর্তন করে নিরাপদে হরমুজ পার হওয়ার চেষ্টা করছে জাহাজটি। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে নতুন 3টি জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে বলেও জানানো হয় সভায়। এই জাহাজটা যখন হচ্ছে শারজা থেকে স্ট্রেট অফ হরমুজের 60 মাইল আগে থেকে রাসেল আল খাইর নামে যে জায়গাটা, খাইম নামে জায়গা আছে, ওইখানে ওকে অ্যাঙ্কর করানোর পরে বললাম অবজার্ভ করো। তখন দেখলো যে প্রচুর মিসাইল এনকাউন্টার হচ্ছে, প্লাস ইউএই কোস্টগার্ড এসে বললো তুমি এখানে কোনোভাবে থাকতে পারবে না, ইউ মে বি হিট মাই মিসাইল। তখন জাহাজকে নিয়ে এসে শারজায় প্লেস করলাম। দেখছেন জনপদের সময়। বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে দ্বিতীয় বোর্ড সভা শেষে মিরপুরে বিসিবি কার্যালয়ে কথা বলছেন তামিম ইকবাল। সরাসরি যাচ্ছে সেখানে। C category will receive 40,000 per month. This is a salary. আজকে এপ্রিল অলমোস্ট, এই বছরের স্যালারি কন্ট্রাক্ট এখন পর্যন্ত 4 মাস হয়ে গিয়েছে, স্যালারি তারা পায় নাই, প্রবলি তাদের কন্ট্রাক্ট সাইন হয় নাই, দেখে না। আর এই জিনিসটা আজকে যে জিনিসটা অ্যাপ্রুভ করেছি এটা জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্রুভ। সো জানুয়ারি 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে। প্লাস তাদের ম্যাচ ফিস যেটা 70,000 টাকা ছিল, তাদেরকে এটা 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে আজকের থেকে। সো এটাই বেসিকলি এর চেয়ে বেশি কিছু ছিল না। ইন্টারনাল কিছু কথা ছিল। ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল হলো প্রিমিয়ার লিগ। বাংলাদেশে প্রিমিয়ার লিগ নিয়ে আমরা যে জিনিসটা ডিসিশন নিয়েছি যে আমরা ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। মাঠ নিয়ে একটা সংখ্যা আছে, বাট যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়াও যদি দরকার হয় তাও নেব, কারণ এখন অনেক প্রাইভেট একাডেমিজগুলো আছে যারা গুড এনাফ টু হোস্ট লিস্ট এ ম্যাচেস। সো ওটা ইফ নেসেসারি উইল ডু দ্যাট। আরেকটা বিষয় ছিল, আমি একটু দেখি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি। সো এইগুলা চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সো আমরা যতটুক পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে, T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে। বিকজ ইলেকট্রিসিটি নিয়ে যখন এই সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে। সো দ্বিতীয় বোর্ড সভা শেষে বিসিবি কার্যালয়ে কথা বলছেন তামিম ইকবাল। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার ব্রিফিংয়ের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন জনপদের সময়। ফরিদপুরে বিধবা ভাতা কাজ করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক সেই যুবক। জীবনের প্রায় শেষ বয়সে একটু সচ্ছলতার আশায় সরকারি সহায়তা চাওয়া যেন কাল হয়ে দাঁড়ালো বিধবার জীবনে।
ফ্যামিলি ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাসে গত 2 এপ্রিল ফরিদপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী সুজন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে ভর্তি করা হয়। সেখানে 4 দিন চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন তিনি। আমার জীবনে নষ্ট মাইরে হালাইছিল, বুঝছেন, আমি মরে থেকে বেঁচে আছি। আমি ওই জায়গায় ব্যবসার উপরে রিক্সায় করে আইয়া তারা সালে বাড়ি আইয়া ব্যবসার মতন ফুটে গেছি, মাথা নিতে পাইন দিলে সালে হসপিটালে ভর্তি। পরে আমি তোর কি কে মারছে নাকি, এই জায়গাতে লাল লাল হয়ে গেছে, চুলমুলের এরকম কে জামাচ্ছে রাখে। পরে বলছে কি যে সুজন আমার ডাইকে নিছি ফ্যামিলি কাট করার জন্য। পরে আমি গেছি, গেলি পরে এলো আমার এরকম অত্যাচার করেছে। আমার খালা একজন অসহায় মানুষ, ওনার সাথে যে আচরণটা করছে দ্রুত শাস্তি চাই প্রশাসনের কাছে। 7 এপ্রিল নির্যাতিতা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় সুজন শেখকে আসামি করে মামলা করেন। প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা হওয়ায় মানে একটা নারী শিশু আইনে মামলা হয়। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অভিযুক্ত সুজন শেখ শহরের পশ্চিম আলিপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে, পেশায় বাস চালক। সময় সংবাদ, ফরিদপুর। এই ছিল রাতের জনপদের সময়। রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।